আমাদের অনেক সাথীদেরকে বলতে শুনলাম, অনেক ভাইকে বলতে শুনছি যে ভাই 2 রাকাত নামাজ পড়ে নাও। খুশি আল্লাহ তাআলা জালেম শাসককে আমাদের মাথার উপর থেকে হটাইয়া দিয়েছেন। সত্যি কথা বলি, 2022 সালে আমি যখন উমরা করতে যাই, তখন আমি কাবা ঘরের কাপড় ধরে দোয়া করেছি, হায় আল্লাহ, আমার দেশ থেকে জালেম শাসকদেরকে আপনি সরাইয়া নেন, আমার দেশ থেকে জালেম শাসকদেরকে আপনি হটাইয়া দেন, কাশ্মীরের প্রত্যেকটি বোনের ইজ্জতের বদলা নেওয়ার তৌফিক দেন, ফিলিস্তিনের প্রত্যেকটা ভাইয়ের রক্তের বদলা নেওয়ার তৌফিক দেন। আমি দোয়াটা করছি। তো কাশ্মীর কবে আজাদ হবে জানি না, ফিলিস্তিন কবে আজাদ হবে জানি না। একটা জিনিস বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, কাবা ঘরের কাপড় ধরে দোয়া করছিলাম, আল্লাহ আমার রাষ্ট্র থেকে জালেম শাসককে হটাইয়া দেন। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু আমি নয়, আমার মতো শত শত ভাই বোন, বাবা মা কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করছেন যে হায় আল্লাহ, আমার দেশ থেকে জালেমকে সরাইয়া দেন। এবং জালেম যত বড় শক্তিশালী হোক, আল্লাহ তাআলা সেই জালেমকে খতম করবে তত ছোট জিনিস দিয়ে। এরপরও রাষ্ট্রে যেই আসুক, আমি একজন দেশের নাগরিক, দেশের প্রতি আমার আস্থা, বিশ্বাস, আমি ধারণা করি এবং আমার বিশ্বাস, আল্লাহর আইনের বিরুদ্ধে যে শাসকে আইন চালু করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিতভাবে সরাবেন। খুব খারাপ ছিল তখন, যখন ফোনে যোগাযোগ করতে পারে নাই, অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, দেখতে পারেনি তখন। তারপর অনেকে মেয়ের সাথে কথা বলবে, ছেলের সাথে কথা বলবে, পরিবার পরিজনের সাথে কথা বলবে, বাড়িতে পয়সা পাঠাবে। ওই সময় সে সুযোগ ছিল না, আসলে কি আমি যে টাকাগুলো ডিপোজিট করলাম, টাকাগুলো যে ফাটালাম, গেল কিনা, আমার পরিবার টাকাগুলো পেল কিনা, ঘরে বাজার সদাই হলো কিনা। মানে মানুষের অন্তরের যে অভিশাপ, বিশেষ করে প্রবাসীদের যে অভিশাপ, এই অভিশাপের কারণে মনে হচ্ছে জালেম শাসক পালন করছেন। আসলে আমি ক্ষুদ্র একজন প্রবাসী, আমি এতটুকু উপলব্ধি করতে পারছি, আগের চাইতে আমরা অনেক শান্তি ফিরে পেয়েছি। যেমন একজন প্রবাসী, সে যদি ঢাড়ি টুপি রেখে এয়ারপোর্ট পাসিং হয়, তখন কেন জানি তার দিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে। একজন প্রবাসী যখন বিদেশ থেকে দেশে আসে, দেখে যে অন্য মানুষকে চেক না করলো, মনে হচ্ছে একজন মানুষ যখন ধাড়ি রাখে, টুপি রাখে, তখন তার দিকে মনে হচ্ছে কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখে। তো এবার যখন আমি আসলাম 2024, আমি যখন আসলাম দেশ স্বাধীন হওয়ার পরে বলবো, তো তারা খুব সম্মানের সাথে রিসিভ করেছে, আসেন আসেন আসেন, বাইকে যেতে দেন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা আসলে এটা মনে করি যে আমাদের পিছনে, এটা ছাত্র ভাইদের রক্তের বদলা, রক্তের পুরস্কার। সরকারের কাছে আমাদের চাওয়া হলো আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেন। আমি দেশের জন্য কি দিলাম সেটা কথা নয়, আমরা দেশকে কি দিতে পারলাম সেটা আমি বলবো না। কেউ ভালো করবে, কেউ খারাপ করবে, কেউ বেশি দিবে, কেউ কম দেবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের যে অধিকার, আমার অধিকার, আমার মতো যত প্রবাসী ভাই আছে, আমাদের সবার অধিকার, আমাদের যে ন্যায্য অধিকার, সেটা আমরা পেতে চাই। আর সরকারের কাছে আমাদের বেশি কিছু চাওয়া পাওয়া নাই। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, কমসে কম আমাদের ধর্মের উপরে যদি কখনো আঘাত না আসে, আমরা সেই পরিস্থিতি দেখতে চাই। আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসায় দিবে, আমরা এত বেশি আশা করি না। কিন্তু আমাদের ধর্মের উপরে, ইসলামের উপরে কোনো যেহেতু আঘাত না আসে, যেই সরকার আসুক, তাদের প্রতি আমাদের এটা প্রত্যাশা যে আমাদের ধর্মের উপরে যেন আঘাত না আসে, আমাদের রসুল নিয়ে কেউ কথা বলতে না পারে। আল্লাহ রসুলকে নিয়ে যারা কটাক্ষ করবে, গালি দিবে, তাদের শাস্তি চাই মৃত্যুদণ্ড।
তবে ভাই, যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। তবে আমরা যখন ওমানে যাই, ওমানে যাওয়ার পরে ওমানের পরিস্থিতি যখন আমরা অনুভব করি, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, উঠা বসা, সবকিছু মিলিয়েই দেখা যায় খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমরা মুসলমান। তো সেই পরিবেশ যদি চাই আমরা বাংলাদেশেও, সরকার যদি চায় যে আসলে অন্যায়ের কাজ বন্ধ করে দিবে, তাহলে সম্ভব। চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। তবে বাংলাদেশকে অনেক ভালোবাসি, কিন্তু নিয়ম নীতির দিক থেকে ওমান একটা খুব সুন্দর দেশ, আরামপ্রিয় দেশ, শান্তিপ্রিয় দেশ। ওখানে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ওমানের মধ্যে যারা আছে, ওমানের বাসিন্দা, তারা ছোট থেকে বড় হয়, ঝগড়া কি জিনিস তারা বুঝি, মারামারি কাটাকাটি তো দূরের কথাই, ঝগড়া কি জিনিস তারা এটা জানেই না। ছাত্র ভাইদের মনে করেন যে গণ আন্দোলনের কারণ, অন্যান্য সংগঠনের সবাই মনে করেন যে চেষ্টা করছে যে আসলে এই সরকার থাকা অবস্থায় মানুষের ব্যক্তি স্বাধীন নিয়ে চলতে পারে না। সবাই চাপের মুখে ছিল, সবাই মনে করেন যে অন্যায় অন্যায় করতো, তারপর দেখা গেছে যে অন্যায়টা জেনেও মুখ বুঝে মনে করেন যে চলতো। এখন নতুন নতুন বাংলাদেশ হিসাবে চাই আমরা যে আমাদের দেশে অন্তত যে ফ্যাসিবাদ সরকার থাকা অবস্থায় যে সমস্ত অন্যায় অপরাধগুলি ছিল, বর্তমান আমাদের ডক্টর ইউনূস স্যার যেন এই বিষয়গুলির প্রতি অন্তত খেয়াল রাখে, যে অন্যান্য ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে এবং করতেছে। এখন মুসলমানদের অনুভূতির উপরে যেন কোনো প্রকারই আঘাত না আসে। যতটুকু সম্ভব বাংলাদেশ উন্নয়নের দিকে নিয়ে যাবে তার সাধ্য অনুসারে, কিন্তু মনে করেন যে মুসলমানদের অনুভূতির উপরে যদি আঘাত আসে, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, তখন কিন্তু মুসলমান আর ঘরে বসে থাকবে না। তো সেই জন্য বিনীত অনুরোধ রইল ডক্টর ইউনূস স্যারের কাছে, তিনি যেন এই বিষয়টা অবশ্যই স্মরণে রাখে, যে মুসলমানদের অনুভূতির উপরে যেন কোনো ব্যক্তিরা আঘাত না করতে পারে। আমরা চাই সংসদে এমন কিছু আইন পাস হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করবে, গালি দিবে, তাদের সর্বোচ্চ শাস্তি যেন মানে মৃত্যু নিশ্চিত হয়। সংবিধানে এমন কিছু আমরা আইন চাই, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে আমরা খুব বেশি ভালোবাসি। আরেকটা বিষয় হলো, আমাদের বাংলাদেশ যদি খেয়াল করে, ফলো করে, যে আমরাও মুসলিম, তারাও মুসলিম, তাদের দেশ এত সুন্দর কিভাবে চলে, ওমান কিভাবে এত সুন্দর চলে। বিশ্বাস করেন, আমি 2010 সালে ওমান পাড়ি জমাই, 2016 সালে রিটার্ন বাংলাদেশে আসি। হ্যাঁ, মানুষ যদি, হ্যাঁ, এখন ওমান যেমন আল্লাহর জমিন, বাংলাদেশটা আল্লাহর জমিন। ওমানে তারা কি করে এত সুন্দর দেশ তারা গড়ে তুললো? তাদের দেশ তো পূর্বে এত ধনী ছিল না, এত সুন্দর ডিসিপ্লিনের মধ্যে ছিল না, কিন্তু তারা কিভাবে এটা পারলো? আসলে নিয়ম নীতির জন্য ওরা পেরে গেছে, কারণ ওই দেশে দুর্নীতি মুক্ত। ওই দেশে মনে করেন যে, একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষের মনে করেন যে, আমাদের অভিজ্ঞতার কথাগুলি আপনার সাথে আমি অন্তত শেয়ার করি। আপনার সেটা হলো যে, আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে যে, ম্যাক্সিমাম এমনটাই, তাদের মেজাজ ছোট থেকে তৈরি হয়। আপনি যদি আমাকে চিমটে দেন, আমার মন মানসিকতা আপনাকে আমি ঘুষি দিব। বাংলাদেশি মানুষের মন মেজাজটা এইভাবে একদিনে তৈরি হয় নাই, মানে দীর্ঘদিনে এটা তৈরি হয়েছে অন্যায়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে দেখেন, তাদের কানুন, তাদের আইন এত শক্ত এবং মজবুত। আপনি অন্যায় করেছেন, আপনি যেই কেউ হন না কেন, আপনাকে শাস্তির আওতায় আসতেই হবে। কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে, আপনার সকালবেলা একটা মনে করেন যে মার্ডার করছে, বিকালবেলা সে জামিন নিয়ে রাস্তায় খুনির বাড়ির সামনে দিয়ে ঘুরে। তো এটা আসলে কি আমাদের দেশের আইন উন্নতি কতটুকু হয়েছে? বাংলাদেশের প্রশাসন যদি এই বিষয়ের উপরে অন্তত নজরদারি রাখতো, তুমি অন্যায় করেছো, আর বাংলাদেশে যদি আমাদের বিশ্বাস হয়, যদি বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আইন চালু হয়, তাহলে অন্যায়কারীরা আর অন্যায় করে পার পাবে না, আর পার পাওয়া তাদের পক্ষে সম্ভব না। যেমন দেখেন, আমাদের বহিরা বিশ্বের মুসলিমদের মনে করেন যে একটা মানে মডেল দেশ হিসাবে বললে চলে, সেটা হচ্ছে আফগানিস্তান। যে ব্যক্তি অন্যায় করবে, তার যতটুকু পরিমাণে সে অন্যায় করবে, ততটুকু পরিমাণ শাস্তি সে পেয়ে যাবে। তো সেই হিসাবে যদি ডক্টর ইউনূস স্যার এদিকে খেয়াল রাখে, যে আমাদের বাংলাদেশ যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তো এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়,
তাহলে কোন দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে? তো আমাদের মনে করেন যে একটা আক্ষেপ আফসোস, সেটা হলো যে ডক্টর ইউনূস স্যার এইদিকে খেয়াল রাখুক যে মুসলমানরা এই দেশে বসবাস করে, কোরআনের আইন আমাদের দেশে কিভাবে প্রতিষ্ঠা হয়। কি বলবো, ওমান আমার এত ভালো লাগে যে ওইখানে যদি রাত্রে 12টা হোক, 2টা হোক, 1টা হোক, স্বাধীনভাবে যে একটা চলাফেরা, এটা আমাদের দেশেও চলাফেরা আমরা করতে পারি না। ওখানে মানে নিজের দেশের থেকেও মনে হয় যে স্বাধীনতা আরো বেশি। এরকম ভাবে চলাফেরা করছি আমরা 3জন বন্ধু, নদীর পাড়ে, সাগর পাড়ে, তারপরে এখানে রিসোর্ট আছে, ওইখানে ঘুরছি, ইচ্ছা মতো ঘুরছি। পার্ক গুলোর ভিতরে ফ্যামিলির মতো বসে আছি, কেউ জিজ্ঞাসাও করে নাই, ছিনতাইকারী নাই, কোনো কিছু নাই, মানে কোনো আতঙ্ক নাই। নিজের দেশের থেকেও আরো বেশি স্বাধীনতা মনে হয়েছে এরকম। কিন্তু আমার দেশ তো অবশ্যই নিজের দেশ। তো আমার খুব ইচ্ছা যে ইনশাল্লাহ যদি আবার ভিসা খোলে আমরা 3জন আবার একসাথে হব ওমান গিয়ে। তো অনেক ভালো লাগছে ওমান। আর আমার পরামর্শ থাকবে, ওমান কেউ না যাইয়া ওমানের বদনাম করা ঠিক না। কারণ আসলে কি, ওমান বলতো অনেকে মানে একটা ভয় আতঙ্ক করে যে কেউ যদি বলে কোথায় থাকে, যে ওমান থাকি, মানে একটু বলতো একটু আনিজি লাগে। আমি মনে করি আমার দেখা শোনার ভিতরে ওমান আমি 2বার গেছি। একবার গেছি আইসা পড়ার পরও আমার অন্য রাষ্ট্র অফার করছি, কিন্তু আমি যাইনি, কিন্তু আমি ওমানই গেছি। ওমান অনেক ফেভারিট আমার জন্য। মানে শুধু স্বাধীনতা, ওপেন সব চলাফেরা করা যায় খুব সুন্দরভাবে, ইসলামিক দৃষ্টিকোণে নিরাপদ, একদম নিরাপদ। আমি চাই যে আমার দেশটা এরকম নিরাপদ হোক। ওইখানকার মন মানসিকতা নিয়ে আমি এই দেশেও চলি। আমি এখন বর্তমান সরকারের কাছে আমার আবেদন, তারা এরকম রাষ্ট্রগুলোকে ফলো করুক, যে তারা কিভাবে এত স্বাধীনভাবে চলতে পারে, কি আইন কানুন, শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা। আমরা চাই আমরাও ভাই ভাই মুসলমান সবাই আমরা এরকম ভাবে শ্রদ্ধার সাথে সবার সাথে মানে একসাথে মিলেমিশে চলতে চাই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।